রুমে এসে নির্ঝর নিজের ভেতর বাড়তে থাকা রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ছায়ার চলে আসার কথা, অনেকক্ষণ যাবৎ সে বসে আছে। যত বেশি অপেক্ষা করছে রাগ মাথায় তত চড়ে বসছে। প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বেয়াদব মেয়ে, হাজব্যান্ডকে অমান্য করে। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এমন সময় হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ। ভাবলো ছায়া এসেছে, রাগটা একটু কমল। যতই হোক নির্ঝর এত বেশি ভালোবাসে ছায়াকে যে ওর ভুলগুলোও ভুলে যায়। এসো। একজন সার্ভেন্ট আসে। নিচে সবাই খাইতে ডাকছে জনাব। ছায়ার জায়গায় অন্য কেউ। যতটুকু রাগ কমেছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেল। আসছে, যাও। সার্ভেন্ট চলে যায়। টু নটি বেবি গার্ল, একটা কোনাও তোকে ছাড় দেব না। নির্ঝর রেগে মেগে নিচে চলে আসে। শ্বশুর শাশুড়ি আছে সামনে, কিছু বলাও যাচ্ছে না। বউয়ের কাণ্ড বাণ্ড সহ্য হচ্ছে না। আতিফ চৌধুরী খাওয়ার মাঝে বললেন, নির্ঝর, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে আব্বা। খাওয়া শেষ হয়ে আমার রুমে এসো। নির্ঝর ছায়ার থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। ঠিক আছে আব্বু। তৌফিক ভাই। তৌফিক হাসান এতক্ষণ চুপচাপ করে খাবার খাচ্ছিলেন। আতিফ চৌধুরীর ডাকে তিনি সোজা তাকায়। জি ভাইজান। একটু আসবেন, মেয়ের বাড়িতে আসেন, মেয়ে খুশি হবে। আমার ছেলের কথায় আমিও সহমত। কি মিষ্টি মেয়ে আপনার। আমার নাতির বউটা যে এত মায়াবী হবে আমি সত্যিই কল্পনা করিনি। আমার নাতির চোখে পৃথিবীর কোনো নারীকে সুন্দর লাগতে পারেনি। আমার ছায়ার ভেতরে সত্যি কিছু আছে যা আমার নাতিকে বেঁধে ফেলেছে। রাবেয়া বেগম ছায়ার দিকে তাকান। মাথা নিচু করে বসে আছে। এতবার বুঝালো, বলল যে যা নির্ঝরের কাছে যা, স্বামী ডাকলে যেতে হয়, গেলই না। নিজেও লজ্জিত তিনি মেয়ের এমন কাজে। নির্ঝরের হাব ভাব দেখে বোঝার উপায় নেই সে রেগে আছে। তাই একটু হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আর যাই হোক, জামাই হয়তো রাগ করে নেই, কিন্তু জামাইয়ের ভেতর যে আগুন জ্বলছে এটা শুধু জামাই জানে। সন্ধ্যার পর ছায়ার মা বাবা বোন চলে যায়। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। সকাল সকাল যেমন খুশি হয়েছিল এখন ঠিক তেমন কান্না পাচ্ছে। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরেন। মারে, এমন একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই দেখেছিস দেশপ্রধান কখনো কারো কথা শোনে? সেই দেশপ্রধান বাড়িতে এসে তোর জন্য সাধারণ এক পুরুষ হয়ে যায়। পুরো দেশের সামনে যে শক্ত, সে তোর সামনে নরম। তোকে অনেক ভালোবাসে, বুঝিস না কেন? আমি জানি নির্ঝর তোকে জোর করেছে বিয়ের জন্য, তারটাও ভাব, সে তোকে ভালোবাসে। ছায়া মাথা নিচু করে আছে। বেশি বললে তোকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। ছায়া চোখ তুলে তাকায়। না, বিয়ে করবই না আমি। আমাকে সবাই বিবাহিত বলে, আমার ভালো লাগে না। রাবেয়া বেগম এবার হেসে দেয়। তার মেয়েটা পাগল, কোথা থেকে পায় এসব খারাপ লাগা? কী রকম যুক্তি এটা! ছায়া বরাবরই এরকম তেরা। রাবেয়া বেগমের সাথে মেলা ঝগড়া করতো সে। কোনো কিছু পছন্দ না হলে লেগে যেত। ঠিক এরকম করে রাবেয়া বেগম বুঝত এটা ঠিক না, কিন্তু আছে না 16 আনা একটা মানুষ সঠিক হয় না। ছায়াও ওই রকম তেরা, কথা শোনে না। একবার বলেছে না তো সেটা নাই। সবাই চলে যাওয়ার পর ছায়া জাওহিদা চৌধুরীর রুমে চলে যায়। দাদির সঙ্গে গল্প বেশ জমেছে। আতিফ চৌধুরীর রুমে। আমার কথাটা বুঝতে পেরেছো আব্বা? বুঝেছি আব্বু। তাহলে এরপর কি করবে সেটাও ভেবে নাও। নির্ঝর নড়ে চড়ে বসে। যদি এখন তো আমি ওদের সঙ্গে না পেরে উঠি, তাহলে ওদের মতো করে আমাকে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। পাপ যতটা নিখুঁত হোক না কেন, কোনো না কোনো প্রমাণ ঠিকই রেখে যায়। আমাদের সেই প্রমাণ খুঁজতে হবে। দেখো কি করবে, কিন্তু আমার বিষয়টা ভালো ঠেকছে না। চিন্তা করবেন না আব্বু, আমি আছি তো। এটাই তো ভয় বাবা, তুই আমার একমাত্র ছেলে। রাত 10টা। বাড়ি থেকে কোথাও যায়নি নির্ঝর। বসে আছে সে। কত রং দেখাতে পারে ছায়া আজ সেও দেখে ছাড়বে। এদিক সেদিক করে 10টা বাজিয়ে দিয়েছে। দাদির রুমে বসেই আছে। ছায়া, যা মা, রুমে যা। বলছিলাম দাদি আজ তোমার রুমে থাকি। ওমা, সে কি কথা! স্বামীকে একা রেখে থাকতে নেই। উনি কি বাচ্চা নাকি যে ভয় পাবে? দাদি। সমুদ্রের ন্যায় গভীর সেই গভীর কণ্ঠ শুনে ছায়া ফ্রিজ হয়ে গিয়েছে। আরে আমার সোনা দাদু ভাই, আয় ভেতরে আয়। দাদি, আমার বউ তোমার রুমটা পছন্দ করেছে।
তা আজকে রাতের জন্য এখানে থাকতে দাও, তুমি আমার রুমে চলে যাও। ও মা, তাই? তা আগে বলবে না বোকামে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। থাক আজকে এখানে। জাওহিদা চৌধুরী বিছানা থেকে নেমে বেরিয়ে যায়। নির্ঝর শব্দ করে দরজা বন্ধ করে দেয়। রুমটায় এসি রুম, তাই সাউন্ড প্রুফ। ছায়ার গলা শুকিয়ে আছে। ভয়ে নির্ঝরের দিকে ফেরার শক্তিও হারিয়ে ফেলেছে। বেবিজান, ছায়া শুকনো ঢোক গেলে নির্ঝর প্রতিটা কদম এগিয়ে আসছে আর ছায়ার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। নির্ঝর গিয়ে ছায়াকে পেছন থেকে জোরে সোজা বিছানায় ফেলে দেয়। কোথায় পালিয়েছ সারাদিন বলো? ছায়ার গলায় মুখ ডুবিয়ে দেয় নির্ঝর। শাড়ির আঁচলটা টান মেরে সরিয়ে ফেলে। ছায়া নির্ঝরের হাত ধরে বসে। নির্ঝর মুখ তুলে তাকায়, ছায়ার গালে হাত রাখে। না শোনার মতো ধৈর্য বা সহ্য কোনোটাই আমার নেই। যত শান্ত থাকবে কষ্ট তত কম হবে, ছটফট করলে কষ্ট বেশি হবে। ছায়া কিছুই বলতে পারে না। প্রথমত ভয়ে, দ্বিতীয়ত নির্ঝরের স্পর্শ তার ভেতরে এক নাম না জানা অনুভূতির সৃষ্টি করছে, যা সে চাইলেও অ্যাভয়েড করতে পারছে না। ছায়ার ফর্সা গলায় নিজের দাঁত বসিয়ে দেয় নির্ঝর। কণ্ঠনালীর প্রতিটা জায়গায় নিজের ছাপ ফেলতে শুরু করে। ছায়া বিছানার চাদরটা খামচে ধরে। এসব স্পর্শ নতুন তার কাছে। সহ্য করে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে ছায়ার, তবে এতে কোনো ভ্রুক্ষেপ নেই নির্ঝরের। সে আজ ডুব দিয়েছে ছায়াতে, শুধু ছায়াতে। চোখের পানিতে বালিশখানা ভিজে গিয়েছে। ছায়ার এলোমেলো চুলগুলো সরিয়ে কপালে চুমু খায় নির্ঝর। ছায়া ফুঁপিয়ে ওঠে। যন্ত্রণা হচ্ছে। নির্ঝর বইয়ের ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে, নিজের দিকে ধ্যান ফেরাতে চায়। সে রাতে নির্ঝরের তাণ্ডবে অগোছালো হয়ে গেছে ছায়া। নাক কালো হয়ে গেছে কান্না করতে করতে। বিছানার সাথে লেগে আছে ছায়া। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে নিজের ওপর গর্ববোধ করছে। তুমি শুধুমাত্র আমার বিবেচন। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তোমায় আমার থেকে দূর করতে পারবে। তোমার কান্না হওয়া উচিত এমন, আমার থেকে দূরে যাওয়ার জন্য আর কখনো চোখের পানি ফেলবে না। যদি আমার থেকে দূরে যাওয়ার আর কখনো চোখের পানি ফেলো, তাহলে এর থেকে বেশি কাঁদাবো তোমায় আমি। ছায়া ছোট্ট ছোট্ট নিঃশ্বাস নিচ্ছে। কণা প্রকার কথা বলার মতো শক্তি নেই তার। তার ফর্সা শরীরে যে পরিমাণ দাগ এঁকেছে নির্ঝর, তা দেখে ভীষণ শান্তি লাগছে। এটা দাদির রুম, তাদের জামা কাপড় এখানে নেই। ছায়াকে শাওয়ার করিয়ে বিছানার চাদর বদলে ছায়াকে শুইয়ে দেয়। এরপর দেখতে পায় ছায়ার ব্লাউজের হোকগুলো সে ছিঁড়ে ফেলেছে। খেয়ালই ছিল না সেই সময়। নিজের পরনের টি শার্টটা ছায়াকে পরিয়ে দেয়। কাল সকালে কোনো ব্যবস্থা করা যাবে। বাড়ির ব্যাক ইয়ার্ডে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে নির্ঝর। তার সামনে মুখ হাত বাঁধা রক্তাক্ত অবস্থায় বসে আছে সেই মানুষটা যে সেদিন ছায়ার রক্তমাখা চুড়িগুলো দিয়ে গিয়েছিল। নির্ঝরের হাতে একটা শর্টগান, মুখে সাইলেন্সার দেওয়া। ফায়ার করলে কোনো শব্দ হবে না। এই মুহূর্তে তাকে ভয়ানক দেখাচ্ছে। তার চোখে নেমেছে ধ্বংসের আগুন, যে সামনে আসবে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। পাশেই দাঁড়িয়ে আছে নাবিল, তার হাতে হকি স্টিক, যার মুখে রক্ত লেগে আছে। বোঝা যাচ্ছে তাকে ওই হকি স্টিক দিয়েই মারা হয়েছে। কে পাঠিয়েছে? তোকে শেষবার জিজ্ঞেস করছে। লোকটা অনুরোধ করে তার মুখটা খুলে দিতে। নির্ঝর পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে ইশারা করে। গার্ড লোকটা মুখের টেপ সরিয়ে ফেলে। জনাব, বিশ্বাস করুন, আমি একজন ডেলিভারি বয়। আমাকে টাকা দিয়ে মানুষ পার্সেল ডেলিভারি দেয়। কোনো এজেন্সির আন্ডারে কাজ করি না আমি। একজন লোক ফোন করে আমায় বলেছিল একটা প্যাকেট ডেলিভারি দিতে। আমি জিজ্ঞেস করিনি তাতে কি আছে। বিশ্বাস করুন। কোন লোকটা ফোন করেছিল? আমি সত্যিই জানি না, তবে এই নাম্বার থেকে কল এসেছিল। তাহলে প্রথম যখন জিজ্ঞেস করলাম বললি না কেন? মার খেলি কেন? বলেছিল সারপ্রাইজ গিফট, আর এসব ক্ষেত্রে নাম বলতে নেই। পার্সেল রিসিভ করেছিলে কার থেকে মনে আছে? হ্যাঁ, চিনতে পারবো। বর্ণনা দিতে পারবে? হ্যাঁ, পারবো। নিঝর নাবিলের দিকে তাকায়। নাবিল গিয়ে লোকটাকে নিয়ে গাড়িতে ওঠায়। হসপিটালে ভর্তি করাবে আর নাম্বারটা ট্র্যাকিংয়ের জন্য পাঠায়। কিছুক্ষণের মাঝেই তার হাতে ইনফরমেশন চলে আসবে নাম্বারটা কার। নিজের রুমের ব্যালকনিতে বসে আছে আতিক চৌধুরী। ফোনটা বের করে কাউকে কল লাগায় সে। অফিস থেকে এক রিং হতেই ফোন তুলে নেয়। কি করছো? বসে আছি। আপনি এত রাতে? ওরা সন্দেহ করছে কেউ ভেতর থেকে ইনফরমেশন লিক করছে। পরের বারের গল্প আরও সাবধানে সাজাতে হবে। আপনি তো আছেন, কোনো সমস্যা হলে জানাবেন।
আমি সব সময় থাকতে পারবো না। ভাইজান হয়তো কিছু সন্দেহ করেছে, আমি আসতে ওরা কথোপকথন বন্ধ করে দেয়। অর্থাৎ ভাইজান আমাকে এই বিষয়ে সন্দেহ করেছে। এটা ভাবার বিষয়। নিজেকে সাবধানে রাখো। নির্ঝরকে যেমন শান্ত দেখতে পাও, ও ততটা ভয়ানক। ওর আসল রূপ আমরা দেখেছি। ওর বাজে রূপটা আমার শত্রুও না দেখুক, এই দোয়া করি আমি। ওর ক্রোধের সামনে যে আসবে, পুড়ে রাখ হয়ে যাবে। অপর পাশের লোকটা শব্দ করে হেসে দেয়। সেই হাসিতে অদ্ভুত এক সাইকোনেস প্রকাশ পায়। খেলায় আরও মজা যোগ হলো। আমারও একটা পছন্দ, টক্কর দিলে কারো এমন সঙ্গে দিতে হবে যে আমারই মতো। ফ্যান্টাসির চোটে নিজের ক্ষতি করে দিও না। রাখছি। আদিক চৌধুরী ফোনটা কেটে রুমে চলে আসে। রিনিতা বেগম ঘুমিয়ে আছে, পরনে তার গোল্ডেন রঙা নাইট ড্রেস। তিনি স্ত্রীর পাশে শুয়ে পড়ে। সকালে সূর্যের আলো ধীরে ধীরে ধরণীর বুকে ছড়িয়ে পড়ছে। ব্যাকইয়ার্ড থেকেই নির্ঝর দেখে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। হাতের শর্ট গানটা গার্ডের দিকে দিয়ে ভেতরে চলে আসে নির্ঝর। বাসার ভেতর প্রবেশ করে নির্ঝর। লিভিং রুম দিয়ে হাঁটার সময় কেউ তাকে পেছন থেকে আওয়াজ দেয়। নির্ঝর। থেমে যায় নির্ঝরের পা। পেছন ফিরে তাকায়, রোজি দাঁড়িয়ে আছে। হোয়াট? তুমি কোথায় গেছিলে? যেখানে যাই তাতে তোমার কে? আমার কিছুই না। রোজি এগিয়ে আসে, নির্ঝরের হাতটা ধরে ক্ষত স্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ক্ষতটা একটু আগেই লেগেছে। ফর্সা হাতে ক্ষতটা কেমন তাকিয়ে আছে। নিজের খেয়াল রাখতে পারো, আমাকেও কাছে আসতে দাও না। কে রাখবে তোমার খেয়াল? নির্ঝর হাতটা ছুটিয়ে নেয়। আমার খেয়াল রাখার প্রয়োজন কারণ নেই। নির্ঝর আবার সোজা হাঁটা ধরে। এমন একজনকে বিয়ে করেছো, সে জানেও না তোমার ঘড়িটা কোথায় থাকে। জিজ্ঞেস করে না তুমি কি খেয়েছো। খুব সুখে আছো মনে হয়। এভাবেও ভালো থাকা যায়? নির্ঝর পেছন ফিরে সোজা রোজির দিকে তাকায়। আমার ব্যক্তিগত জীবনে ঢোকা বন্ধ করো, নাহলে তোমায় আমি এমন কোথাও পাঠাতে বাধ্য হব যেখান থেকে ফেরা যায় না। কণ্ঠে ছিল ভয়ানক হুমকির প্রকাশ। রোজি এবার একটু হলেও ভয় পেয়ে যায়। নির্ঝর আবার তার গন্তব্যের দিকে হাঁটা ধরে। নিজের রুমের দিকে না গিয়ে দাদির রুমের দিকে যাচ্ছে। বিষয়টা রোজিও খেয়াল করে, তবে আর কিছুই জিজ্ঞেস করার সাহস পায় না। রুমে এসে নির্ঝর দেখে তার বউ ঘুমিয়ে আছে আগের অবস্থায়। নির্ঝর ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেয়। এরপর ছায়ার পাশে এসে শুয়ে পড়ে ছায়াকে নিজের কাছে টেনে নেয়। ছায়ার বুকের যতটুকু দেখা যাচ্ছে সবটুকুতে সে লাল লাল দাগ বানিয়ে দিয়েছে। ছায়ার চুলগুলো এক জায়গায় নিয়ে ক্লিপ মেরে দেয় নির্ঝর। ঘুমিয়ে যায় সেও। সকাল 9টার দিকে চোখ খুলে এদিক ওদিক তাকায় ছায়া। ঘুম ভাঙতে শরীরের যন্ত্রণা নাড়াচাড়া দিয়ে ওঠে, ফুফিয়ে ওঠে সে। নির্ঝরও চোখ খুলে তাকায়। কাঁদছো কেন? আপনি ভারী খারাপ, কত কষ্ট দিয়েছেন। আমি যাব না, থাকবো না আমি আপনার কাছে। কষ্ট দিয়ে নিতে বিবেচান, আদর করেছে। ছাড়ুন। নির্ঝর আরও আঁকড়ে ধরে ছায়াকে। ছাড়বো না। বাথরুমে যাব না। এটা কেমন কথা? এখানেই সব করে দেব? চোখ বন্ধ করে দাঁত কিটমিট করে কথাগুলো বলে ছায়া। নির্ঝর চোখ বন্ধ অবস্থায় হেসে দেয়। করো যান, সমস্যা নেই, আমি আছি তো, কেউ জানবে না, পরিষ্কার করে দেব। ছি, ছাড়ুন। নির্ঝর এবার চোখ খুলে তাকায়। ছায়ার কোমর থেকে হাতের বাঁধন আলগা করে দেয়। ছায়া ধীরে ধীরে উঠে বসে। বিছানা থেকে উঠতেই কষ্ট হচ্ছে তার। নির্ঝর এক হাতের অপর মাথা রেখে ছায়ার স্ট্রাগল করা দেখছে। ছায়া উঠতে না পেরে বসে পড়ে। ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। নির্ঝর হেসে দেয়, তার শব্দ করাটা আটকায়। যে কাঁদুনি মেয়ে, তাকে হাসতে শুনলে আরও কান্না করে দেবে। নির্ঝর উঠে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ছায়া পরনের টি শার্ট খানা টানতে শুরু করেছে। সব দেখে ফেলেছে, লুকিয়ে লাভ নেই। ছায়া মুখখানা নির্ঝরের বুকে লুকায়। আপনার কাছে আর আসবো না। আহা, কোথায় যাবে তাহলে? চলে যাব। পা ভেঙে রেখে দেব। কানে কানে কথাটা বলে বাথটবে বসিয়ে দেয় ছায়াকে। ছায়া এবার মাথা তুলে তাকায়। জামা? যে হুকুম মহারানী। নির্ঝর বাইরে গিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। জাওহিদা চৌধুরী সকাল সকাল ঘুম থেকে ওঠেন। নামাজ পড়ে তিনি বসে বসে বই পড়েন বা অন্য কোনো কাজ করেন। এটা তার পুরাতন অভ্যাস। নির্ঝর রুমে গিয়ে দরজায় টোকা দেয়। দাদি। আয় দাদু ভাই। নির্ঝর ভেতরে চলে যায়। কি করছো প্রেমিকা? আচ্ছা, 2 মিনিট পর রুমে যাও। ছায়া বাথরুমে। কাউকে বলো তোমার কাছে পৌঁছে দেবে।
না দাদু ভাই, শুধু শুধু কাউকে কষ্ট দেওয়া আমার পছন্দ নয়। কিন্তু আমার প্রিয় দাদি, ওরা বেতন এর জন্য পায়। তাতে কি, আমি তো নিচেই যাব। জাওহিদা চৌধুরী নিচে চলে যায়। নির্ঝর নিজের দাদির দিকে তাকিয়ে থাকে। ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম দেখেছে নির্ঝর। নির্ঝর ড্রেসিং রুম থেকে শাড়ি নিয়ে চলে যায় দাদির রুমে। ছায়াকে শাড়িটা দিয়ে দেয়। ছায়া গোসল করে রিল্যাক্স ফিল করে। নির্ঝর পাজা কোলে তুলেই বউকে নিয়ে রুমে চলে যায়। ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে? আমার উপর ভাবার সাহস কারণ নেই। ছায়া কেবল তাকিয়ে থাকে। নির্ঝরের বাইরে যেতে হবে। আজ সে অয়নকে নিয়ে বের হবে। সময় মতো অয়ন রেডি হয়ে গেছে। নির্ঝর দ্রুত ছায়াকে খাইয়ে নিজে রেডি হয়ে নেয়। এরপর বেরিয়ে যায়। যাওয়ার আগে ছায়ার সামনে এসে বসে। বিবেচান, কোথাও সমস্যা হলে আমাকে বলবে, খেয়ে নিও। যদি না আসতে পারে, আমি যদি এসে দেখি তুমি খাওনি, ভালো হবে না কিন্তু। ছায়া মুখ ফিরিয়ে নেয়। নির্ঝর ছায়ার কণ্ঠনালী চেপে ধরে নিজের দিকে ফেরায়। কোনো কথা না বলে ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। ছায়া হাত দিয়ে নির্ঝরের হাত ধরে বসে। তাতে কোনো কাজ হয় না। ছায়া নিজের দাঁত বসিয়ে দেয় নির্ঝরের ঠোঁটে। নির্ঝর ছেড়ে দেয়। ঠোঁটে আঙ্গুল দেয়। রক্ত দেখে শব্দ করে হেসে দেয় নির্ঝর। আর একটু দিও রাতে, ঠিক আছে? কথাটা বলে কপালে চুমু খায় নির্ঝর। এরপর চলে যায়। বাইরে অয়ন দাঁড়িয়েছিল। অয়নের সাথে বেরিয়ে যায় নির্ঝর। সমুদ্র পাড়ে নীরবে দাঁড়িয়ে আছে নির্ঝর। চোখে কালো সানগ্লাস, পরনে সাদা শার্ট আর ঢিলা সাদা প্যান্ট। তার উপস্থিতি যেন নিজেই এক নিঃশব্দ উপন্যাস। সাগরের দিক থেকে আসা প্রবল হাওয়া ওর সিল্কি চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। মনে হচ্ছে বাতাসও ওর স্পর্শ পেতে উন্মুখ। ওর বাঁ হাতে পরা ঘড়িটি যেন ওর রুচির পরিপূর্ণ প্রতিফলন। ঘড়িসহ হাতটা পকেটে রেখে নির্ঝর সামনে তাকিয়ে আছে। চোখের অদৃশ্য গভীরতা যেন ঢেউয়ের ছন্দে মিশে গেছে। সমুদ্র পাড়ে বাতাসে ছড়িয়ে পড়েছে এক ধরনের নিস্তব্ধতা, যেটা অনুভব করা যায়, বোঝা যায় না। ঠিক সেই মুহূর্তে অয়ন এসে দাঁড়ায় ওর পাশে। পরনে হালকা চেকের বেবি ব্লু আর সাদা কনস্টার্টের শার্ট, চোখে পাতলা ফ্রেমের কালো সানগ্লাস। দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি সমুদ্রের পটভূমিতে। সূর্য আলো ছড়িয়ে দিচ্ছে তাদের ওপর। এই মুহূর্তে দুই ভাইকে দেখাচ্ছে যেন দুটি জীবন্ত চিত্রকর্ম, অসামান্য, সৌম্য ও মুগ্ধকর। ভাই, সামনে দেখতে পাচ্ছি জর্জিয়ার সবথেকে নিস্তব্ধ আইল্যান্ড, যেটা গত বছর আমি পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছিলাম, কারণ সেখানে অসংখ্য বিষধর সাপের সঙ্গে আছে নানা রকম ভয় আর আতঙ্ক, যা পর্যটকদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণ হতে পারে। হ্যাঁ ভাই, নিউজে দেখেছিলাম। ওটা এখন মানুষরূপী বিষধর সাপে পরিপূর্ণ হয়েছে। ওখান থেকে স্মাগলিং হয়, পাচার হয়, সবকিছু। সেখানে সে নিষিদ্ধ দ্রব্য ল্যান্ড করে এবং সেখান থেকে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। আর এই অভিযানকে পরিচালনা দিচ্ছে? এটাই তো জানতে হবে ভাই, যার জন্য তুই আর আমি এখানে এসেছি। অয়ন তার ভাইয়ের কথাটা বুঝতে পারে। জি ভাই, আমি বুঝতে পেরেছি। নির্ঝর অয়নের কাঁধে হাত রাখে। তাহলে আমি বোঝাতে পারলাম সবটা? হ্যাঁ, আমি তাহলে আসছি ভাই। তোমার মিটিং আছে, তুমি তোমার অফিসে চলে যাও। আমার সঙ্গে সবসময় কলে থাকবে। জি ভাই। অয়ন বেরিয়ে যায়। নির্ঝরও চলে আসে। অফিসে আসার পর নাবিল নির্ঝরের রুমে আসে। স্যার, আসবো? এসো। স্যার, ছেলেটা সত্যি বলেছিল। আসলে সে একটা সাধারণ ডেলিভারি বয়। ওকে হায়ার করা হয়েছে। নাম্বারটা কার ছিল? নাম্বারটা ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ কেউ জানতো সে এই নাম্বারটা দিয়ে এমন একটা কমান্ড দেবে, তাই নাম্বার দিয়ে কমান্ড দিয়ে সেটাকে ফেলে দিয়েছে। নির্ঝর গভীরভাবে কিছু চিন্তা করছে। আমার বাড়িতে না প্রবেশ করে কে এত বড় কাজ করে ফেললো, আর আমি তাকে ধরতে পারছি না। স্যার, সময়ের কাজ, অপরাধ কোনো প্রমাণ রাখেনি। স্টেপ 2 পরিচালনা করো। সিমটা কোন আইডি দিয়ে রেজিস্টার্ড এবং কে কিনেছে, কখন কিনেছে, এসব খুঁজে বের করো। আমাদের কাছে এটা বার করা কঠিন নয়। জি স্যার, আমি সেটাই করছি। নাবিল বেরিয়ে যায়। নির্ঝর চিন্তিত। বিবিজান জীবনে আসার পর চোখ কান একটু বেশি খোলা রাখতে হচ্ছে। চৌধুরী বাড়িতে কি গরম পড়েছে আজ। এমনি বসে থাকলে ঘেমে যাচ্ছে মানুষ। ছায়া জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। রোদ যেন আজ ভীষণ পড়া পড়েছে। ছায়া জানালায় হাত দিয়ে বলে, আর কত পড়বি? বাংলা, অঙ্ক, ইংরেজি সবই পড়ে ফেলেছিস, এবার থাম বাবা, ভীষণ তেজ তোর। ছায়ার নিজের থেকে আবল তাবল বকার মাঝেই কেউ একজন দরজায় নক করে। ছায়া উঠে দাঁড়ায়। ম্যাম, খাবার।
ছায়া দরজা খুলে দেয়। স্যার খাবার দিতে বলেছে আপনাকে, আর আপনাকে বলেছে সবটা খেতে। ছায়া সার্ভেন্টের থেকে প্লেটটা নিয়ে আবারও দরজা লাগিয়ে দেয়। চৌধুরী বাড়ির সব মেয়েরা টেবিলে বসে খাচ্ছে, শুধু জাওহিদা চৌধুরী নেই, তিনি একটা কাজে বাইরে গিয়েছেন। আনিকা বেগম সার্ভেন্টকে খাবার এগিয়ে দিতে বলে। পাখি, একবার দেখে আয় তো নির্ঝরের বউ কি করছে। মিসেস চৌধুরী খাবার রেখে সোজাসুজি তাকায়। এখন তার বউ কি আমাদের সঙ্গে খাবারও খাবে না? এই জন্যই বলেছিলাম ভাবি, বাইরের কেউ আসলে নির্ঝরকে এভাবেই সরিয়ে দেবে পরিবার থেকে। নির্ঝর আমার ছেলে রিনিতা, আমার ছেলেকে আমি এত সহজে হাতছাড়া করব না পাখি। জি খালা। নির্ঝরের বউকে গিয়ে বলো আপনার শাশুড়ি ডাকছে, এক্ষুনি যেন সে নিচে আসে খাবার খেতে। এবারের বউরা সবার সঙ্গে খাবার খায়, এটাই নিয়ম। জি আচ্ছা খালা। পাখি ওপরে চলে যায়। রোজ পানি পান করে গ্লাসটা টেবিলে রেখে বলে, বড় আম্মু, মেয়েটা সত্যিই নির্ঝরকে পুরো পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। খোদাই জানে কি জাদু করেছে মেয়েটা, নেরু বানিয়ে রেখেছে। এতটা নেরু তো তোমারও ছিল না ছোটকালে। রোজি জানে না ছায়া পেছনেই ছিল, হেঁটে আসছিল। আস্তে আস্তে সে কথাগুলো শুনে ফেলে। রিনিতা মেয়ের হাত চেপে দেয়। থাম, কাল সাপ একটা, নির্ঝর আসতেই বিষ ঢালা শুরু করবে। রিনিতা বেগম এতটাও আসতে বলেনি যে ছায়া শুনতে পারবে না। নিজের সম্পর্কে এত ভালো ভালো কথা শুনে ছায়ার মনটা এমনি ছোট হয়ে গেছে। তারপরেও শাশুড়ি ডেকেছে আসতে, তাকে তো হবেই। ছায়া গিয়ে টেবিলের একটা চেয়ারে বসে। এরপর থেকে টেবিলে এসে খাবার খাবে। ছায়া মাথা নাড়ায়। রোজি ছায়ার দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে। ছায়ার গলায় স্পষ্ট দাগগুলো দেখে রোজির চোখ আটকে যায়। সে পর্যবেক্ষণ করে ছায়ার আপাদমস্তক। ছায়ার গলার দাগগুলো স্পষ্ট চিৎকার করে বলছে কাল রাতে আসলে কি ঘটেছিল। রোজির গলা দিয়ে আর কোনো খাবার নামছে না। রিনিতা বেগম মেয়েকে না খেতে দেখে খাবার তুলে দেন প্লেটে। কি হয়েছে মা, খাবার খাচ্ছিস না কেন? কিছু না। কি হয়েছে আম্মু তোমার? আম্মু প্লিজ, আমার ভালো লাগছে না, সব সময় এমন করবা না। রোজি ঝাড়ি মেরে উঠে যায় সেখান থেকে। ছায়া একটু না, বেশ অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। কত সাহস, মাকে কিভাবে ঝাড়ি মারল! এই কাজ তো সে স্বপ্নেও করার কথা ভাবে না। রাবেয়া বেগমের এক থাপ্পড়ে বেয়াদবি করা ছুটে যেত তার। রিনিতা, মেয়েটাকে সব সময় বিরক্ত করবে না, একটু পর কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দিও। মেয়েটা বড্ড বিষণ্ণ বিষণ্ণ থাকে আজকাল ভাবি। ঠিক হয়ে যাবে সময়ের সাথে। ছায়া নিজের খাবার নিজের মতোই খাচ্ছে, মনে মনে বলছে, এই জন্যই বড়লোকের বাচ্চারা এত রুড হয়। এমনটা আমি করলে মা আমাকে চড় মেরে লাল বানিয়ে দিত। এদের কাছে তো এটা কোনো বিষয়ই না। আরে কপাল। খাবার শেষ করে যে যার মতো চলে যায়। ছায়া খাওয়া শেষে একটু বাগানের দিকে চলে যায়, তবে সেখানে পাহারা করা হয়েছে। ছায়া সব দিকে চোখ বুলায়। নিজের ওপর কেমন হাসি পেল তার। বন্দিনী সে, প্রেসিডেন্ট চৌধুরীর সোনায় খাঁচায় বন্দি পাখি। মোটেই না। ছায়া পেছনে তাকায়, তার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, এক হাত পকেটে। একটা টিস্যু বের করে ছায়ার কপালে জমে থাকা ঘাম মুছিয়ে দেয় নির্ঝর। নির্ঝরের শরীরে সাদা রং কি সুন্দর মানিয়েছে, একেবারে কোনো উপন্যাসের নায়ক বলে মনে হচ্ছে। এই গরমে কেন বেরিয়েছ? ঘেমে গেছ। আর তুমি মোটেও বন্দি নাও। যেদিন আমার বিশ্বাস হবে তুমি পালাতে চাইছো না, সেদিন তুমি মুক্ত, সবখানে যেতে পারবে। ছায়া কিছু বলে না, খোলা আঁচলটা উড়িয়ে নেয়। খেয়েছ? নির্ঝর পকেট থেকে একটা প্যাকেট বের করে, তার ভেতর 3টে চুড়ি। একটা সোনার চিকন চুড়ি, আরেকটা মোটা সোনার চুড়ি, মাঝেরটা আরও মোটা সাদা পাথরের জেড চুড়ি। নির্ঝর একে একে সব কয়টা ছায়াকে পরিয়ে দেয়। ছায়া নির্ঝরের মুখের দিকে তাকায়। এটা খুব সুন্দর সাউন্ড করে, আমি চীন থেকে তোমার জন্য আনিয়েছি, পছন্দ হচ্ছে? ছায়া পর্যবেক্ষণ করার জন্য চুড়িটা নাড়ায়। সত্যি কি অদ্ভুত সুন্দর একটা শব্দধ্বনি তৈরি হচ্ছে। ছায়ার ঠোঁটে আনমনে হাসি ফুটে ওঠে। নির্ঝর তার দিকে অপলক দৃষ্টিতে দেখছে। তার এত পরিশ্রম সফল। বউয়ের মুখে হাসি ফুটেছে, মানে হলো সে সঠিক জিনিস উপহার দিয়েছে। নির্ঝর ছায়ার কানের কাছে চুল গুজে দেয়। তোমার শরীর কেমন আছে বিবেচান? ছায়ার গাল দুটো লাল হয়ে গেছে। বলো। ছাড়ুন। এই একটা গালছি তো আমি পারি না বিবেচান, তোমাকে ছেড়ে দিতে। ছায়ার লাল গালে হাত রাখে। ওয়াও,
মাই অনলি মেইন বিউটিফুল ওয়াইফে। নির্ঝরের গভীর নেশালো কণ্ঠ শুনে ছায়ার ভেতরটা কেঁপে উঠেছে। নির্ঝরের ঠোঁটে তার কানের লতি স্পর্শ করেছে। ছায়ার শরীর আরও কম্পিত হয়। I'm obsessed with your scent, baby girl. নির্ঝর তার ঘরের ভেতর চলে গিয়েছে। ক্রমশ সে ছায়াকে নিজের দিকে টানছে। হঠাৎ এমন সময় পেছন থেকে কারোর কণ্ঠ ভেসে আসে। নির্ঝর। পুরুষালী কণ্ঠ শুনে নির্ঝর নিজের দু হাতে ছায়াকে নিজের বক্ষস্থলের ভেতর লুকিয়ে ফেলে। ছায়ার চোখ বড় বড় হয়ে যায়। ওখানে দাঁড়িয়েছে আদনান। আদনানের পা থেমে যায়। বাগানে থেকে বেশ অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে সে। নির্ঝরের কাছে যে ছায়াও আছে সেটা আদনান জানে। ইচ্ছে করছিল ছায়ার একটু দর্শন পেতে, কিন্তু নির্ঝর তা হতে দিল না আদনানকে। বেবিজান, ভেতরে যাও, মাথায় কাপড় টেনে নাও। ছায়া হাত দিয়ে আঁচল উঠিয়ে মাথায় দিয়ে দেয়। নির্ঝরের ঠোঁটের কোনায় মৃদু হাসি ফোটে। ছায়ার মায়াবী চোখগুলো ভীষণ আকর্ষণ করে তাকে। ছায়া একটু বাঁকা হয়ে উকি মেরে দেখে পেছনে কে আছে। নির্ঝরের হাতের পাশ দিয়ে আদনান শুধু ছায়ার চোখ দুটো দেখতে পায়। তার বুকে কেমন অদ্ভুত যন্ত্রণা শুরু হয়। আদনান বুকে হাত রাখে। ছায়া আদনানের ঝলক দেখে আবারও সোজা হয়ে দাঁড়ায়। যাও। ছায়া অন্য পাশ দিয়ে চলে যায় বাড়ির ভেতরে। নির্ঝর ফিরে তাকায় আদনানের দিকে। সরি ভাই, আমার বউ তোর সামনে আসার জন্য প্রস্তুত ছিল না। আদনানের হাসিটার মাঝে ফুটে ওঠে এক অদ্ভুত রহস্য। নির্ঝর হেঁটে এগিয়ে আসে। কেমন আছিস? ভীষণ ভালো। তোর কি খবর বল? ভালো। তোর এই সময় ভাই আমারও বিয়ে করা লাগবে। করে ফেল, বিয়ে একটা সুন্দর অনুভূতি। বউ মনে হয় তোকে পাগল বানিয়ে দিয়েছে। আমার নিঃশ্বাসে ওর নাম থাকে, পাগল হব না? আদনান নির্ঝরের ঘাড়ে হাত রাখে। হ্যাঁ রে ভাই, ভালোবাসলে পুরো দুনিয়া জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখতে হয়, না হলে সেটা কিসের ভালোবাসা? রাইট। কে নিবি বল, চা না কফি? কফি? নির্ঝর সার্ভেন্টকে ডেকে কফি বানাতে বলে। তারপর বল, এত ব্যস্ত মানুষের হঠাৎ আমার কথা মনে পড়লো কি করে? একটা বিষয়ে তোর সাহায্য লাগবে। কি বিষয়? ছায়া রুমে এসে সোজা খাটে উঠে বসে। তার অনুভূতি অবুঝ। নির্ঝরকে তার মাঝে মাঝে ভালো লাগে, ভয়ও লাগে। কিন্তু এই বাড়িটা বড্ড পর তার কাছে। তার জীবন তো বাস করে ওই ফুল বাগানে, ওই বাড়িতে যেখানে মা ভালোবাসে, বাবা আদর করে, বাবার সঙ্গে ফুল তুলতে যায়। কোনো কিছু ভালো না লাগলে জোর করে বলা যায় আমার ভালো লাগেনি এটা। এই বাড়িতে এসে কেন জানি না কাউকে কিছু বলবার ইচ্ছা করে না তার। সবাই কেমন পর। ছায়া অনুভবে শুধু তার শ্বশুর আব্বু এবং জাওহিদা চৌধুরী একটু ভালো মানুষ। তারা আসলেও ভালো মানুষ। ছায়াকে অনেক কেয়ার করে। একটা বাড়িতে যখন একটা মেয়ে বিয়ে করে যায়, তখন সেটা সম্পূর্ণ একটা অচেনা জায়গা হয়ে যায় তার জন্য। সেই বাড়ির মানুষগুলো যখন মেয়েটাকে আপন করে নেয়, মেয়েটাও তখন মিশে যায় সেই বাড়িতে। ছায়া, আছিস নাতবু? জাওহিদা চৌধুরীর ডাক শুনে ছায়া দরজার দিকে ফিরে তাকায়। দাদিকে দেখে খুশি হয়ে যায় ছায়া। দাদি? ছায়া গিয়ে জড়িয়ে ধরে দাদি শাশুড়িকে। কি করছিলি? বসেছিলাম। খেয়েছিস? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। নির্ঝর দাদুভাই কোথায়? নিচে, ওনার বন্ধু এসেছে। ও, এই নে, তোর জন্য আইসক্রিম এনেছিলাম। ও, অনেক ধন্যবাদ। ছায়া অনেক খুশি হয়ে গেছে। জাওহিদা চৌধুরী ছায়ার খুশি দেখে নিজেও খুশি হয়ে যায়। ছায়া আইসক্রিম খাওয়া শুরু করে। জাওহিদা চৌধুরী ছায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। আমার দাদুভাই একেবারে খাঁটি সোনা নিয়ে এসেছে তার ঘরে। মনে মনেই কথাগুলো ভাবছিলেন তিনি। তার মনে পড়ে যায় একটা দিনের কথা। রোজিকে তিনি একটা সোনার চেন দিয়েছিলেন। মেয়েটার ডিজাইন পছন্দ হয়নি, তাই সেটা পাল্টে নিয়েছিল। রোজিকে খুশি করা ভীষণ এক্সপেন্সিভ বিষয়। এক্সপেন্সিভ জিনিস তাকেই মানায় যে এগুলোর মূল্য দেয়। তুমি অনেক দামি কিছু ব্যবহার করো, এর মানে এই নয় যে অন্য কেউ কম দামি কিছু দিলে তোমার মুখ দেখার মতো অবস্থা থাকবে না। তুমি সেটাকে আপন করবে লিভিং রুমে। আমার এই পারমিশন লাগবে ভাই। আমার সব কিছু রেডি, এখন পারমিশন পেলে শিপমেন্ট পাঠাবো। কিন্তু কিছুদিন ধরে দেশের ভেতর এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার ফলে আমি জর্জিয়ার পল্টন চাইলেও খুলে দিতে পারছি না। আমাকে ক্ষমা করে দে বন্ধু, সময় দিতে হবে আমাকে। যখন পথ পরিষ্কার হবে তখন তুই তোর কাজ করতে পারিস। আর এমনি তো জাহাজ তোদের নিজেদের, কিছুদিনে বেশি সমস্যা হওয়ার কথা নয়। আদনান মাথা নাড়ায়। ঠিক আছে,
প্রেসিডেন্ট বলেছে যখন নিশ্চিত কোনো সমস্যা আছে। আমি অপেক্ষা করব। ধন্যবাদ। আজ তাহলে আসি? খেয়ে যা। আজ না, পরে একদিন। ওকে, বাই। বাই। আদনান নির্ঝরের সঙ্গে হাত মিলিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। চালাক তুই অনেক ভাই, কিন্তু আমিও কম নই। খুব দ্রুতই সব কিছু হারাবি। দুজন দুজনকে ছেড়ে দেয়। আদনান হেসে বিদায় নেয়। নির্ঝর এক হাত পকেটে রাখে। মুঠো ফোনটা বেজে ওঠে। হ্যালো অয়ন। ভাই, আমরা দুটো গ্রুপে কিছু লোককে ধরেছি। গুড, ভেরি গুড। ওদের আমার জীবিত চাই। তাই হবে। নির্ঝর কল কেটে নিজের রুমের দিকে চলে যায়। রুমে এসে সামনের দৃশ্য দেখে সে অবাক। তার দাদি আর বউ মিলে গল্প করছে, সাথে আছে আইসক্রিম। দাদি? ও দাদু ভাই, তুমি এসেছো? কোথায় ছিলে? বাইরে। আমি বলছি একটা বিদেশ ট্যুর দিয়ে এসো, আমার পক্ষ থেকে বিয়ের উপহার। তুমি সব কখন ভাবলে? আমার ভাবতে সময় লাগে না, ছায়াকে নিয়ে ঘুরে এসো। জো হুকুম মহারানী। জাওহিদা চৌধুরী হেসে বিদায় নেয়। ছায়া আইসক্রিমের বাটিটা রেখে হাত ধুতে যায়, কিন্তু নির্ঝর তাকে পেছন থেকে ধরে নিজের নিকটে এনে কোমর চেপে ধরে বাম হাতে। ছায়ার গোল গোল চোখ দুটো নির্ঝরের দিকে স্থির, নির্ঝরের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। নির্ঝর ছায়ার ঠোঁটের কোণায় লেগে থাকা আইসক্রিমের বিন্দু শুষে নেয়। ছায়ার হাত থেকে বাটিটা ফ্লোরে পড়ে যায়। নির্ঝরের স্পর্শ সে সহ্য করতে পারে না। শরীর নিজের অজান্তেই কাঁপা শুরু হয়। নির্ঝর আরও গভীরে যাওয়ার আগেই দরজায় শব্দ হয়ে ওঠে। ফ্রাস্ট্রেশন চোখে মুখে ফুটে ওঠে নির্ঝরের। বেশ ফোর্স নিয়েই সে পেছন ফেরে। দরজা খোলা ছিল, বন্ধ করেনি দাদি। বাবা, এসব কাজ দরজা বন্ধ করে করতে হয়। কি লাগবে আম্মু? এখন কি লাগবে আম্মু জিজ্ঞেস করছিল। কিছু না লাগলে তোর রুমে আসতে পারি না? কে যাওয়া সেটাতে বলো। কিছু না লাগলে তুমি আমার রুমে আসো। থাপ্পড় খাবি বিয়াদব। নির্ঝর তাকিয়ে আছে মায়ের দিকে, হাতটা এখনো ছায়ার কোমরে জড়িয়ে রেখেছে। ছায়া নির্ঝরে থেকে নিজেকে ছাড়াতে চাইছে। বেশি তিরিং বিরিং করলে আছাড় মারবো, বেয়াদব। ছায়া কেঁপে ওঠে নির্ঝরের চিৎকার শুনে। মিসেস চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। নিচে আয়, আমি মিল্ক পুডিং বানিয়েছি। আসছে। মিসেস চৌধুরী চলে যায় রুম থেকে। দরজা বন্ধ করতে করতে বলে যায়, দরজা বন্ধ করে রাখবি সবসময়। ভেয়া হয়ে যাচ্ছিস দিন দিন। নির্ঝর মা চলে যাওয়ার পর ছায়ার ঘাড় ধরে নিজের মুখোমুখি নিয়ে নেয়। কোনো ওয়ার্নিং ছাড়াই ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। নির্ঝরের আক্রমণ ছায়া সামলে উঠতে পারে না। ছায়াকে কোমর বরাবর শক্ত করে চেপে ধরেছে, যাতে সে পড়ে না যায়। ছায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অক্সিজেনের প্রয়োজন ছায়ার। লাল হয়ে গেছে ফর্সা মুখখানা। নির্ঝর ছেড়ে দেয় ছায়াকে। বৃদ্ধ আঙ্গুল ছায়ার ঠোঁটে রাখে। আমি অনেক সময় ধরে কাজটা করতে চাইছি, কেউ না কেউ এসে বাধা দিতে আছে। আমি এত বাধা নিতে পারছি না। ছায়ার নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। নির্ঝর ছায়ার চুল কানের কাছে গুজে দেয়। বি আ গুড গার্ল। নির্ঝর কোমর ছেড়ে দেয় ছায়ার। যাও ফ্রেশ হয়ে এসো, আম্মু ডাকছে নিচে। ছায়া চুপচাপ চলে যায় ওয়াশরুমে। ছায়া নীরের রোমান্সটা অবশেষে হয়েই গেল। নির্ঝর মেঝে থেকে আইসক্রিমের বাটিটা উঠিয়ে নেয়। ছায়া ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নেয়। সবসময় এভাবে আক্রমণ করেন? সব সময়? আনিকা বেগমের হাতের রান্না খুবই রেয়ার। তিনি রান্না করেন শুধুমাত্র তার মন চাইলে, আর সেটা মজা হয়। বাড়ির সবাইকে তিনি সেদিন খেতে ডাকেন। অবশ্য এই কাজটা তিনি নির্ঝরের কোনো কিছু খেতে ইচ্ছে হলে করেন, কিন্তু আজ নিজের ইচ্ছাতেই করেছেন। পুরো চৌধুরী পরিবার এক কথায় উপস্থিত ডাইনিং টেবিলে। জাওহিদা চৌধুরী বসে আছেন একেবারে সোজাসুজি, তবে তার মুখে বিরক্তি। বানিয়েছো একটু পুডিং, তাও আবার এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। মা, নির্ঝরকে আসতে দিন। পেছন থেকে নির্ঝর প্রবেশ করে ডাইনিং এরিয়াতে। চলে এসছে আম্মু। নির্ঝর ছায়াকে নিয়ে টেবিলে বসে। আনিকা বেগম সার্ভ করে সবাইকে। রোজি শুধু ছায়াকে ফলো করে। মেয়েটার ঠোঁটগুলো গতানুগতিক থেকে একটু বেশি গোলাপি হয়ে আছে। রোজি তার ক্যালকুলেশন শুরু করে। নিশ্চিত নির্ঝর ওকে চেপে ধরে চুমু খেয়েছে। ভেবেই রাগ উঠে যাচ্ছে তার। পুরো চৌধুরী পরিবার গল্পে মেতে উঠেছে। বহুদিন পর আজ পুরো পরিবার একসঙ্গে এমন একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না, যে যার কাজে ব্যস্ত থাকে। ছায়ার মায়াবী চোখ জোড়া তার সামনের এই দৃশ্য দেখছে।
এমন করে তারাও সময় কাটাতো, পারিবারিক ব্যক্তিগত সময়। তাদের সামনে এত পদের খাবার না থাকলেও থাকতো অনেক মজার মজার গল্প। বাবার মুখে ভূতের গল্প, পুরনো দিনের সোনালি কিছু অতীত। ছায়া নিজের প্লেটে থাকা খাবারগুলো মুখে দেয়, কিন্তু তার কেমন ঝাল অনুভব হচ্ছে। এদিকে সবাই খুব মজা করেই খাচ্ছে, কারোর মুখে কোনো বিরক্তি নেই। ছায়ার কিছুক্ষণের মাঝেই চোখ বেয়ে পানি বেরিয়ে আসে, গলা জ্বলে যাচ্ছে। ছায়া চামচ ফেলে দেয় প্লেটে। নির্ঝর সামনে তাকিয়ে কথা বলছিল, ছায়ার দিকে সে খেয়াল দেয়নি। কিন্তু হঠাৎ ছায়ার এমন কাণ্ডে নির্ঝর ফিরে তাকায় ছায়ার দিকে। পানি। নির্ঝর পাশে থাকা পানি এগিয়ে দেয় ছায়াকে। ছায়া মুহূর্তে কান্না করে দেয়। পানি। নির্ঝর বুঝতে পারছে না হলোটা কি। এটা তো মিষ্টি ডেজার্ট, তাহলে ছায়া এমন করছে কেন? জাওহিদা চৌধুরী দ্রুত উঠে চলে আসে ছায়ার কাছে। রোজ, ভাবির জন্য ঠান্ডা পানি নিয়ে এসো দ্রুত। বাবার আদেশ শুনে রোজ না চাইতেও ঠান্ডা পানি আনতে চলে যায়। ঠান্ডা পানি এনে ছায়ার সামনে রাখে। ছায়া খেয়ে নেয়, তবে গলা থেকে বুক পর্যন্ত জ্বলে যাচ্ছে তার। আমি তো মিষ্টি খাবার বানিয়েছি, এমন করছো কেন যে তোমার অনেক ঝাল লেগেছে? আনিকা বেগমও অবাক হয়ে গেছে। রিনিতা বেগম মেয়ের মুখের দিকে তাকায়। বুঝতে আর বাকি নেই, কিছু একটা কাণ্ড ঘটিয়েছে রোজি। নির্ঝর ছায়ার প্লেটটা নাকের কাছে নিয়ে শুকে দেখে, ঝাঁঝালো ঘ্রাণ আসছে। আয়ন। জি ভাই। তোর ভাবির প্লেটের খাবার যেন কেউ না ফেলে, আমি আসছি। কথাটা বলে নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে নেয়, ওপরে চলে যায়। ছায়ার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে, গলা থেকে বুক পর্যন্ত মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। রোজি একটা শুকনো ঢোক গিলে, কি হবে এবার? ভুল করলো না তো কিছু? অবশ্য তার সঙ্গে কেউ জড়িত ছিল না, আর কেউ দেখেও নি। কি হলো ব্যাপারটা? আতিফ চৌধুরী অবাক হয়ে গেছেন। দেখছি, বড় অপু শান্ত হও। অয়ন প্লেটটা নিয়ে চলে যায়। নিজের আইসক্রিম, ঠান্ডা জুস, ঠান্ডা দুধ, পানি সব কিছু ছায়ার সামনে রেখেছে। সব খেয়েও কেমন জানি ঝাল সরছে না গলা থেকে। ঠোঁট দুটো লাল হয়ে গেছে। নিজের ছায়ার ঘাড়ের পেছনে হাত রেখে নিজের দিকে এগিয়ে এনে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ছায়া প্রথম সরাতে চাইলেও ঝালের মাত্রা কমতে থাকলে তখন এটা অনুভব করে নিশ্চুপ হয়ে যায়। ধীরে ধীরে ঠোঁটের জ্বালা কমে যায়। নির্ঝর সরে আসে, ছায়ার সামনে ঠান্ডা পানি ধরে দেয়। ছায়া আবারও সেটা খেয়ে নেয়। এর মাঝেই ডক্টর উপস্থিত হয়। নির্ঝর সরে গিয়ে ডক্টরকে চেক আপ করতে দেয়। ওনাকে গোস্ট পেপারে পাউডারের কিছু খেতে দিয়েছেন জনাব? না। সরি স্যার, কিন্তু ওনাকে কেউ এরকম জাতীয় কোনো ঝাল খাবার দিয়েছে যার ফলে এত বেশি যন্ত্রণা হচ্ছে। ঠান্ডা দুধ, চিনি এবং মধু দিন ম্যামকে। তবে স্যার, এই ধরনের ঝাল জিনিস কাউকে না জানিয়ে খাওয়ানো নিরাপত্তাজনিত ও নৈতিকভাবে ভুল। এতে কারো অ্যালার্জি, অ্যাজমা অ্যাটাক কিংবা হার্ট অ্যাটাকের সমস্যা তৈরি হতে পারে, এমনকি জীবনও বিপন্ন হতে পারে। এটা খুবই ভয়ানক। ওনাকে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, এই জন্য আমি ঔষধ দিয়ে দিয়েছি। ধন্যবাদ। ডক্টর বেরিয়ে যায়। জাওহিদা চৌধুরী ভেতরে আসে। নাত বৌমা কেমন আছে? নির্ঝর প্রচণ্ড রাগ হচ্ছে, ওর মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে। শান্ত দাদুভাই। এরকম চললে আমি আমার বউ নিয়ে বাড়ি থেকে চলে যাব দাদি, সবাইকে বলে দিও। চিৎকার করে কথাটা বলে নির্ঝর। আনিকা বেগম বাইরে থেকে সবটা শুনে। তিনিও দেখতে এসেছেন ছায়াকে, তবে এই বিষয়টা তিনি সত্যি অনৈতিক। এমনটা কে করলো? আনিকা বেগম ভেতরে চলে আসে। তুমি যদি ভেবে থাকো এসব কাজ আমার দ্বারা হয়েছে, তাহলে ভুল ভাবছো। রিয়েলি মম? দেন ফাইন্ড দ্য রিয়েল কালপ্রিট এবং নিজের হাতে শাস্তি দিবেন, কোনো দয়ামায়া ছাড়াই। আনিকা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তাই হবে, কিন্তু কোনোভাবে তোর বই এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে? কি আজব বকছো আনিকা? কেউ জেনে শুনে নিজে এমন একটা ঝাল খাবে? আর ছায়া সাদাসাদি মেয়ে মানুষ, এই ঝাল সম্পর্কে তার ধারণা নেই। তুমি রান্না করছো, আজকে দিনের ভেতর বৌমাকে আমি রান্নাঘরের দিকে যেতেই দেখিনি। আপনি বাসায় এসেছেন কিছুক্ষণ আগে মা। জাওহিদা চৌধুরী আরও কিছু বলবে, কিন্তু নির্ঝর থামিয়ে দেয়। থামো দাদি। আম্মু, আমার বউকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। যদি এই কাজও করে, কথা দিচ্ছে ওকে দেওয়ার শাস্তি আপনি সারা জীবন মনে রাখবেন। কিন্তু যদি এটা অন্য কেউ হয়, আপনি আপনার ছেলেকে ভালো করে জানেন। নির্ঝরের শীতল কণ্ঠের গম্ভীর সতর্ক বার্তা শুনে মিসেস চৌধুরীও একটু ঘাবড়ে যায়।
ঠিক আছে, তবে তাই কথা রইল। আনিকা বেগম দেখেন ছায়া ঘুমিয়ে গেছে, চোখের কোনায় পানি জমে আছে, তখনও লাল হয়ে আছে নাকটা। কেন জানি না খারাপ লাগলো মেয়েটার জন্য। তিনি বেরিয়ে যায়। রাত 10টা। ছায়ার পাশে বসে আছে নির্ঝর। 1 সেকেন্ডের জন্য ছায়াকে নিজের চোখের আড়াল করেনি সে। ছায়ার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে রেখেছে। ছায়াকে শাড়ি বদলে নিজের শার্ট পরিয়ে দিয়েছে। যে পরিমাণ গরম পড়েছে, ছায়ার জন্য ইচ্ছে করেই কেন টি শার্ট নেয় না নির্ঝর। প্রয়োজন পড়লে তার শার্টেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে, তাই সে শুধু শাড়ি রেখেছে ড্রেসিং রুমে। অয়ন কিচেনে এসে পানির বোতল ভরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ ডাস্টবিনে চোখ যায়। গোস্ট পেপার পাউডার এর খালি বোতল। অয়ন হাতে গ্লাভস পরে নেয়, সেটা ডাস্টবিন থেকে উঠিয়ে নেয়। এই ঝালটা এমন কোনো খাবারে থাকলে প্রথম বোঝা যায় না ঝাল আছে, কারণ সেরকম কোনো স্ট্রং স্মেল নেই। প্রথম খাওয়ার পরেও অনুভব হয় না। ধীরে ধীরে গলাসহ ঠোঁট বুক জ্বলন শুরু করে। ফ্ল্যাশব্যাক। সবার জন্যই খাবারটা রান্না করেছে আনিকা বেগম, অর্থাৎ বাড়ির সবাই খাবে। তাহলে ছায়াও খাবে। মেয়েটাকে সহ্য হয় না তার। এবার একটা শিক্ষা দেওয়া যাবে। এই মরিচ গুঁড়াটা চৌধুরী বাড়ির কিচেনে আসে না। চৌধুরী বাড়িতে কেউ ঝাল প্রেমিক নয়, তাই সে বাড়ির বাইরে আনিয়েছে। পুডিং যখন আনিকা বেগম ফ্রিজে তুলে রাখে, তখন রোজি সেখান থেকে একটা বাটি এনে তাতে মিশিয়ে দেয় ঝালটা, আর তাড়াহুড়ো করে ঝালটা ডাস্টবিনে ফেলে দেয়। আর সার্ভ করার সময়ও রোজি সার্ভেন্টকে দিয়ে ছায়ার সামনে ওই পুডিংয়ের বাটিটা রাখে। বর্তমান কেউ একজন এই কাজটা করেছে, তবে এই কাজটা যে তার বোন করেছে এটা অয়ন ধরতে পারেনি। অয়ন সব সার্ভেন্টদের ডাকে। সবাই সারি হয়ে দাঁড়িয়ে আছে অয়নের সামনে মাথা নিচু করে। অয়নের কপালের ক্রোধের ভাঁজ পড়েছে। হাতের ঝালের কৌটাটা উঁচু করে অয়ন। যার সঙ্গে এই কাজটা করেছো জানো সে কে? কোনো আইডিয়া আছে? বুঝছি, শি ইজ মিসেস চৌধুরী, প্রেসিডেন্টস ওয়াইফ। ব্লাডি। অয়নের চিৎকার শুনে সবাই কেঁপে উঠেছে। আপাতত নিজেদের চাকরি নিয়ে চিন্তা করো, ভাইকে এখনো কিছু বলিনি। আর হ্যাঁ, যে কাজটা করেছো সামনে চলে এসো। আমাকে যদি টেনে বের করতে হয় না, তাকে জীবনের মায়া ত্যাগ করতে হবে বলে দিলাম। অয়ন সার্ভেন্টদের ওপর চিৎকার করে নিজের রুমে চলে যায়। রিনিতা বেগম পুরো কাহিনী দেখলেন। তিনি রোজির রুমে চলে যায়। রোজি টিভি দেখছে। হঠাৎ করে মা রুমে চলে আসায় একটু অবাক হয়। রিনিতা বেগম দরজা ভালো করে বন্ধ করে রোজির কাছে চলে আসে। তুই করেছিস না? কি বলছো আম্মু? কি করব আমি? বেয়াদব মেয়ে, আমার সামনে ভোলা সাজবি না। তোর ভাই সার্ভেন্টদের থ্রেট করে গিয়েছে, যদি জানতে পারে তুই কিছু করেছিস, দেখে নিস তুই মরবি মেয়ে। রোজি চোখ ঘুরিয়ে নেয়। আই এম প্রিন্সেস রোজ, ওকে? হ্যাঁ, আর যার সঙ্গে ঘটনা ঘটিয়েছিস সেও মিসেস নির্ঝর চৌধুরী, ওকে? রোজি ভেংসি কাটে। শুধরে যা, তোকে এতবার বাড়তে বলিনি আমি। রুম ত্যাগ করে রিনিতা বেগম। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পর ছায়া চোখ খুলে তাকায়। পাশে নির্ঝরকে দেখতে পায়। নির্ঝর ছায়াকে উঠে বসতে সাহায্য করে। কেমন লাগছে এখন? ঠিক আছি, কিন্তু গলায় ব্যথা। নির্ঝর ছায়ার গলায় ওষ্টা ছোঁয়ায়। ছায়া মুহূর্তে বরফে পরিণত হয়। নির্ঝরের চোখে অনুশোচনা। সরি বেবিজান, তোমাকে কেন জানি না আমি নিরাপদ রাখতে ব্যর্থ হচ্ছে বারবার। নির্ঝরের কণ্ঠে ফুটে উঠেছে অসহায়ত্ব। ছায়ারও খারাপ লাগে নির্ঝরের কথা শুনে। ছায়া হাত রাখে নির্ঝরের হাতের ওপর। ছায়া খেয়াল করে তার শরীরে শাড়ি নেই। চোখ বড় বড় হয়ে যায় ছায়ার। পায়ের কাছ থেকে দ্রুত চাদর টেনে নেয়। কষ্টের মাঝেও হেসে ফেলে নির্ঝর। ভীষণ লজ্জা তোমার। ছায়া কিছুই বলে না উত্তরে। ছায়ার মুখের দুপাশে নিজের হাত রাখে নির্ঝর। ছায়ার মুখটা নির্ঝরের বলিষ্ঠ হাতের মাঝে চলে আসে পুরোটা। তুমি আমার মনের ভাষা, অস্ত্রের গভীরতা। ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি। ইউ কমপ্লিট মি। মাই হার্ট বিলংস টু ইউ। আই লাভ ইউ। সে ইউ লাভ মি টু। ছায়ার নিষ্পাপ আঁখি জোড়া নির্ঝরের দিকে স্থির। সে কি আদৌ আই লাভ ইউ টু বললে সেটা ঠিক হবে? বেঁধে যায় ছায়া। অনেকটা সময় অপেক্ষা করার পরেও প্রিয়তমার মুখে কাঙ্ক্ষিত বাক্য না শুনে হতাশ হয় নির্ঝর। চোখে মুখে ফুটে ওঠে কষ্ট, কিন্তু ছায়া বাধা পাচ্ছে। এই বাক্য উচ্চারণ করতে পারছে না সে। ছায়াকে আর কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে নির্ঝর। ছায়ার কোমরটা শক্ত করে চেপে ধরে।
তুমি চাও বা না চাও, তুমি আমারই সত্তা। তোমার পৃথিবীর প্রত্যুষ আমার নামে জাগে, আর রাত্রের শেষ প্রহরে আমার ছায়া ঘুমায়। পালাবার পথ নেই তোমার। আমি সেই অন্ধকার যেখান থেকে আলো ফেরাও ভুলে যায়। তুমি যদি দূরে যাওয়ার স্বপ্নও দেখো, আমি সেই স্বপ্নকে নিঃশ্বাসে চেপে ধরবো। মনে মনে ভয়ানক সব চিন্তায় ডুবেছিল নির্ঝর। এতক্ষণ যার মুখশ্রীতে ভেসেছিল ক্লান্ত কষ্টের ছায়া, সেটাই হঠাৎ রূপ নিল অদ্ভুত এক গা ছমছমে হাসিতে। সেই হাসি যেন কিছুর পূর্বাভাস, নিঃশব্দে ঠান্ডা করে দেওয়া এক অচেনা শীতলতা। ছায়ার ঘাড়ে নাক রাখে, এই ঘ্রাণ তাকে শান্ত করে। চৌধুরী বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো সার্ভেন্ট কাজ করেছে, সবাই এক সারিতে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে আছে। সবাই নিচুপ, মাথা নিচু করে কাঁপছে। মিসেস চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছেন। কি করতে চাইছো তুমি? এত রাতে কেন এসব? সকালেও ব্যবস্থা নেওয়া যেত। আমি তো বলেছিলাম সকালের বিহিত করব আমি। আপনার আশায় বসে থাকলে আমার পোষাবে না আম্মু। হাতে পিস্তল নিয়ে কেন ঘুরছো? এটা রাখো ভেতরে। নির্ঝরের ভেতর কোনো পরিবর্তন দেখা গেল না। সে একটা চেয়ারের ওপর বসলো, পায়ের ওপর পা তুলে, পিস্তল হাতে সামনের দিকে তাকিয়ে আছে। দ্রুত বলো, আজ আমার বাড়িতে গ্রসারি কে এনেছে? একজন সার্ভেন্ট এগিয়ে আসে। মহামান্য রাষ্ট্রপতি, আমি এনেছি। বিল কোথায়? আমার কাছেই আছে। মহিলা নির্ঝরের হাতে বিলটা ধরিয়ে দেয়। গোস্ট পেপার পাউডার কে বলেছিল আনতে? মহামান্য রাষ্ট্রপতি আমাকে প্রতিদিন প্রিন্সেস রোজ সব লিস্ট করে দেয়, সেই অনুযায়ী বাড়িতে গ্রোসারি আসে। মিসেস চৌধুরী চিৎকার করে ওঠেন। এর মানে এই নয় যে সে তোমাকে এটাও লিখে দিয়েছিল আনার জন্য। আমি সত্যি বলছি, আজও প্রিন্সেস রোজের লিস্টে জিনিসপত্র এনেছিলাম আমি। নির্ঝরের হাতে শর্ট গানটা এদিক ওদিক নাড়াচড়া করছে। কাল 10 প্যাকেট গোস্ট পেপার পাউডার বাড়িতে আসবে, ঠিক আছে? জি মহামান্য, আপনি যেটা বলবেন তাই করব। নির্ঝর উঠে দাঁড়ায়। মিসেস চৌধুরী আবারও চিৎকার দিয়ে ওঠে। রোজ এখনো দোষী প্রমাণিত হয়নি নির্ঝর। সে বাড়ির এই কাজগুলো সামলায়, মানে এই নয় যে সে এসব করে বেরিয়েছে। তার পার্সোনাল জীবন আছে। সে চৌধুরী বাড়ির প্রিন্সেস, কোনো মালির মেয়ে নয়। সাবধান আম্মু, এই মালের মেয়েটার প্রেসিডেন্ট চৌধুরীর একমাত্র স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তার প্রথম এবং শেষ পরিচয়। ওর নিঃশ্বাসটা আমার থেকে শুরু হয় এবং আমাদের শেষ হয়। ভয়ানক সেই কণ্ঠ, দম্ভিকতার তেজ ফুটে উঠেছে। এক হুঙ্কারের ন্যায় কথাগুলো বলে মেনশনের ভেতর চলে যায় নির্ঝর। রাত 1টা বাজে। নির্ঝরের এসব কর্মকাণ্ডে মিসেস চৌধুরী বিরক্ত। নির্ঝর অবস্থান ত্যাগ করলে সেখানে আতিফ চৌধুরী উপস্থিত হয়। এত জ্বালাচ্ছ কেন মেয়েটাকে? শান্তি দিতে মন চায় না? তুমি শুধু আমার উপর তেজ দেখাবা না, আমি কিছু করিনি। রোজকেও আটকাও। তোমাদের আশকারা ছাড়া রোজ এত কিছু পরিকল্পনা করতে পারে না। রোজ যে এটা করেছে, এটা কি প্রমাণ হয়েছে এখনো? অন্যায় করে বরাবরই বড় গলায় কথা বলে। মিসেস চৌধুরী সেখান থেকে রুমে চলে আসে। আতিফ চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়লেন। রুমে এসে ছায়াকে বিছানায় বসে থাকতে দেখে অবাক হয় নির্ঝর। ঘুমাওনি? ছায়া মাথা তুলে তাকায়। নির্ঝরের হাতে রিভলভার দেখে ভয় পেয়ে যায় ছায়া। নির্ঝর হাতের রিভলভারটা বেডসাইড টেবিলে রেখে ছায়ার সামনে বসে। ঘুমাওনি কেন এখনো? ছায়া একটু পিছিয়ে যায়। এমনিতেই বিরক্ত ছিল নির্ঝর, প্রচণ্ড রাগ লাগছে তার। এর ওপর বউয়ের পালাই পালাই স্বভাব, যা তার শর্ট টেম্পারেচারের জন্য অতিরিক্ত কার্যকর। ঠাস করেই সে রেগে যায় প্রচণ্ড রকম। নির্ঝর ডান হাতে ছায়ার একটা পা ধরে নিজের দিকে টান মারে। ফলশ্রুতিতে ছায়া বিছানায় পড়ে যায়। নির্ঝর ছায়ার ওপরে। ছায়ার কণ্ঠনালী চেপে নিজের মুখোমুখি তাকাতে বাধ্য করে ছায়াকে। নির্ঝরের হঠাৎ আক্রমণে ভয় পেয়ে গেছে ছায়া। সেই সাথে বুঝতেও পারছে না নির্ঝরের রাগের কারণ। তুই আমাকে দেখলেই সবসময় ভয় কেন পাস? হ্যাঁ বল, আমি না তোর হাজব্যান্ড, তুই ভয় পাবি কেন? প্রতিটা কথার সঙ্গে হাতের মুঠো আরও শক্ত হচ্ছে। ছায়ার তার ছোট্ট হাত দুটো নির্ঝরের এক হাতে রেখে সেটা সরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্ঝরের রাগের মুখোমুখি হলে বরাবরই সে ভস্ম হয়ে যায়। আজও ব্যতিক্রম কিছু নয়। নির্ঝরের এই রাগী রূপটাকে ছায়া ভীষণ ভয় পায়। ছাড়ুন। চোখ উল্টে যাচ্ছে ছায়ার, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নির্ঝর ছেড়ে দেয় ছায়াকে। ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে আর কাশি দিতে থাকে ছায়া। নির্ঝর তখনও তার ওপরে আছে। ধীরে ধীরে নির্ঝর বুঝতে পারে সে কী করেছে। তার রাগ সব ছায়ার ওপর দিয়েই বয়ে দিচ্ছে। নির্ঝর সরে আসে।
ছায়াকে উঠিয়ে পানি খেতে দেয়। ছায়া পানি খেয়ে নেয়। পানি খাওয়া হয়ে গেলে ছায়াকে জড়িয়ে নেয়। ছায়া ভয় পাচ্ছে তখনও। ছায়া নিশ্চুপ। কিছুক্ষণ পর তার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে যায়। নির্ঝর ছায়াকে বালিশে দিয়ে ছায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমাও। ছায়া ভয় পাচ্ছে, কিন্তু নির্ঝরে থেকে দূরে যাওয়ার সাহস কোনোভাবেই দেখাচ্ছে না। একটা কথা বলবো? নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে আছে। বলো। আপনার কাছে বন্দুক কেন থাকে? আপনি কি কাউকে খুন করেছেন? নির্ঝর বাঁকা হাসে, ছায়াকে নিজের বুকের সাথে চেপে ধরে। একজন রাষ্ট্রপতির হাতে খুন মানায় না। আর বন্ধু শুধু আমার কাছে নয়, আমার দেহরক্ষী সহ অর্ণের কাছেও আছে, লাইসেন্স প্রাপ্ত। ছায়ার কেন জানি না মনের ভেতর একটু শান্তি লাগছে। ছায়া চুপচাপ চোখ বন্ধ করে নেয়। নির্ঝর ছায়ার চুল নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। আমার হাতে কারো মৃত্যু ঘটে না ভেবেছেন। আমি শুধু বলি, আর তারা নিজের মৃত্যুকে আলিঙ্গন করে, যেন আমার শব্দে লুকিয়ে থাকে এত অলিখিত সম্মতি, এক অবাক্ত আহ্বান, যার টানে তারা স্বেচ্ছা অমরতার প্রান্তে পা রাখে। মনের মাঝে উচ্চারিত বাক্যগুলো মুখে এলো না নির্ঝরের। নিস্তব্ধতা ঘিরে রেখেছে পরিবেশ। নির্ঝরও চোখ বন্ধ করে নেয়। সকাল সকাল আদনানের ফোন পেয়ে ঘুম ভাঙে রোজের। হ্যালো। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং। কেমন আছো? ভালোই আছি। কাল মেয়েটাকে শিক্ষা দেওয়ার পর আরও বেশি শান্তি লাগছে। আদনান অবাক হয়। কোন মেয়েটাকে শান্তি দিয়ে? রোজ চোখ বন্ধ করে নেয়। ঘুমের ঘরে সে কি বলে ফেলল? কেনই বা বলে ফেলল? এখন কি করবে? কি বলে ধামাচাপা দেবে সবটা? ওই পাখি নামে একটা সার্ভেন্ট আছে, ওকে। মেয়েটা বেয়াদব। তুমি কথা ঘোরালে রোজ। আমাদের ভিতর ডিল হয়েছিল, আমরা কখনো কারোর থেকে কিছু কথা লুকাবো না। রোজই উঠে বসে বিছানায়। আসলে কাল আমি ছায়াকে গোস্ট পেপার পাউডার খাইয়েছি। হোয়াট? আদনান চিৎকার করে ওঠে। রোজই ভয় পেয়ে যায় হঠাৎ চিৎকার শুনে। কি? তুমি এমন চিৎকার করে উঠলে কেন? এখন সে কেমন আছে? ঠিক আছে। নির্ঝর যে মানুষ পাগল হয়ে গেছিল, ডক্টর ডেকে বহু কিছু করেছে। তুমি ছায়ার সঙ্গে এমন কেন করলে? ওকে আমার সহ্য হয় না। মেরে দিতে পারলে তাই দিতাম। আদনান নিজের রাগ সংযত করে। এই মুহূর্তে রোজির ওপর ক্রোধান্বিত হওয়া মানে হলো চৌধুরী বাড়ির ভেতরকার ইনফরমেশন আর সে পাবে না। অনেক কষ্টে নিজেকে রাগ নিয়ন্ত্রণ করে আদনান বলে, ভালোই করছো। ওরা কাছাকাছি আসতে চাইলে আরো বেশি করে দূরে সরিয়ে দেবে। এটাই তো পারি না। নির্ঝর সবসময় চিপকে থাকে। আচ্ছা রোজ ম্যাডাম, এখন আমি যা বলবো তাই করতে পারবেন? কি বলো? বলছি। কিন্তু এটা কেন করব? এতে তোমার লাভ হবে। আমি ছায়াকে কোনোভাবে সরিয়ে রাখবো এবং তুমি নির্ঝরের সঙ্গে সময় কাটাতে পারবে। শিওর। অনেক ভালো বুদ্ধি দিয়েছো। ডান আদনান। ডান প্রিন্সেস। আদনান কল কেটে দেয়। রোজি সকাল সকাল মুড রিফ্রেশিং করা একটা পরিকল্পনা পেয়েছে। সে আর বিছানায় না থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। অনন্দামান নিষিদ্ধ দ্বীপ থেকে প্রায় 100 কোটি টাকার খনিজ সম্পদ সোনা উদ্ধার করেছে অয়ন। অয়নের হাত এই মুহূর্তে রক্তাক্ত। সামনে লাশের টিল পড়েছে। এই সোনা দেশের অভ্যন্তরীণ সম্পদ। এগুলো অবৈধভাবে রাতের আঁধারে উত্তোলন করা হয়েছে এবং এখন অবৈধভাবেই পাচার করা হচ্ছে। অয়নের ফর্সা মুখ অত্যন্ত রাগে লাল হয়ে উঠেছে। কপালে শিরা ফুলে উঠেছে। অয়ন এক হাতে বন্দুক এবং অন্য হাতে ফোন বের করে কল লাগায় কাউকে। ভাই বলো। ধরেছি সব কয়টাকে। শালা একটাকেও মারার সঙ্গে সঙ্গে সবগুলো সুইসাইড করেছে। বাস্টার্ড, মেরে ফেল সব কয়টাকে। নাবিলকে কল করে আমার মিটিং ফিক্স করতে বল মিস্টার হানের সাথে। ঠিক আছে। অয়ন ফোন কেটে দিয়ে গার্ডসদের ইশারা করে জায়গা পরিষ্কার করতে। নির্ঝর কল কেটে পেছনে ফিরে দেখে ছায়া তোয়ালে হাতে তাকিয়ে আছে তার দিকে। নির্ঝর এগিয়ে যায়, ছায়ার হাত থেকে তোয়ালে নেয়। ছায়া শুনে ফেলেছে কথাগুলো সব, সাথে সব কটাকে মেরে ফেলে এটাও শুনে ফেলেছে। বেবিজান, অমন করে তাকিয়ে আছো কেন? ছায়া মাথা নামিয়ে নিতে চাইলে নির্ঝর ধরে বসে ছায়ার গাল। কথা বলো। এমনি। সবসময় এত ভয় কেন পাও? আমি। নির্ঝর ছায়ার কানের লতিতে একটা কামড় বসিয়ে দেয়। ছায়া নিজের শাড়ি খামচে ধরে।
নির্ঝর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ছায়ার চোখ ছলছল করে উঠছে। উনি কি বলল? মেরে ফেল? উনি উনি কাউকে মেরে ফেলতে পারে? ছায়ার এখন নির্ঝরের প্রতি ভয় আরও বেড়ে গেল। ডাইনিং টেবিলে সবাই যে যার মতো ব্রেকফাস্ট করছে। নির্ঝর রেডি হয়ে এসেছে, সে এখন বেরিয়ে যাবে। ছায়া আজ বেশি কথা বলছে না, সে চুপচাপ খাওয়া শেষ করে। নির্ঝর বের হবার সময় ছায়ার কপালে চুমু খায়। শান্ত বাচ্চার মতো থাকবে, প্রয়োজন না হলে রুম থেকে বের হয়েও না। নির্ঝর বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। ছায়া তখনও দরজায় দাঁড়িয়ে ছিল। এটা নির্ঝরের নির্দেশ ছিল, যাতে ছায়া ততক্ষণ দাঁড়িয়ে থাকে দরজায় যতক্ষণ নির্ঝরের গাড়ি তার চোখের সীমানা না পেরিয়ে যায়। নির্ঝর আয়নার ভেতর ছায়াকে দেখে। তোমার অপরাধীকে আমি শাস্তি দেব ভেবেছেন, কিন্তু তার আগে এটা প্রয়োজনীয় কাজ। কিন্তু নির্ঝর কি জানে অপরাধীরা আরও বড় বড় পরিকল্পনা সাজিয়েছে? নির্ঝরের গাড়ি চৌধুরী ভিলা পার হবার পর ছায়া ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ করেই বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে ছায়ার। ছায়া এক হাত বুকে রেখে অন্য হাত ছায়া দরজায় ঠেকায়। ও আল্লাহ, কি হলো হঠাৎ? ছায়া ব্যথা সহ্য করতে না পেয়ে মাটিতে বসে পড়ে। হঠাৎ এমন হলো কেন সে বুঝতে পারছে না। নিঃশ্বাস নিতেও কেমন কষ্ট লাগছে। ভাবলো হয়তো ঘুমালে ঠিক হয়ে যাবে। ছায়া ওপরে চলে যায়। ড্রেসিং রুমে গিয়ে নিজে থেকেই নির্ঝরের একটা শার্ট নিয়ে সেটা পরে নেয়। শাড়ি ছায়া এখানে কিছুই নেই। ছায়া ভীষণ খারাপ লাগছে, নিঃশ্বাসও যেন কষ্টের সাথে বেড়ে যাচ্ছে। শাড়ি ছেড়ে বেশ শান্ত লাগছে ছায়ার। বিছানায় শরীর এলিয়ে দেয়, কোনোভাবেই নিঃশ্বাস স্থির হচ্ছে না। বেশ অনেকটা সময় এদিক ওদিক করেও বুকের ব্যথা কমল না। শেষমেশ উঠে বসে ছায়া 2 গ্লাস পানি খায়। কিছুক্ষণ বসে থাকলে মনে হলো যন্ত্রণা কমেছে। ছায়া পুনরায় বিছানায় গা এলিয়ে দেয়। এবার চোখ বন্ধ করতেই ঘুম চলে আসে তার। আদনানের ভিলাতে মাস্টার বেডরুমে বসে আছে আদনান, হাতের একটা ওয়াইনের গ্লাস। চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় আদনান। চোখ জোড়া বন্ধ করলেই ছায়ার মায়াবী মুখখানা ভেসে ওঠে সামনে। ভীষণ বিরক্ত লাগে তার। মনে হয় এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসতে পারতো সে মেয়েটাকে, শান্তি লাগত। এরপর নিজের পূর্ব পরিকল্পনা মনে পড়ে যায় তার। ঠোঁটের কোনায় ফোটে কিঞ্চিত বাঁকা হাসি। বিশ্বাসঘাতক শত্রুর থেকে বিশ্বাসঘাতক বন্ধু ভয়ঙ্কর। তুই কখনো জানতেই পারবি না ভাই, তোর সাথে বিশ্বাসঘাতকতা করা মানুষটা তোর খুবই কাছের বন্ধু। তুই শুধু দেখবি তোর চারিদিক থেকে সবকিছু ধ্বংস হয়ে আসছে। তোর রাষ্ট্র, তোর অর্ধাঙ্গিনী সব আমি ছিনিয়ে নেব। খালি হাতে মরুভূমির মাঝে তোকে আমি শূন্য বানিয়ে দেব। চিন্তা করিস না, চৌধুরী হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি। চৌধুরী ভিলা থাকবে, সিংহ দরবারও থাকবে, ছায়া আমার প্রাণপ্রিয় সমুদ্র কন্যাও থাকবে, শুধু থাকবে না নির্ঝর চৌধুরী। আদনানের ভয়ঙ্কর কণ্ঠ যেন বন্ধুরূপী কোনো বিষধর সাপ সবল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাপের ফুসফুস শব্দে পরিবেশ ভয়ে কেঁপে উঠছে। কথায় আছে না, সাপের কামড়ে নয় বিষেই ভয়। আদনান এমন এক বিষধর সাপ যা সবল ধীরে ধীরে মারে। তুমি টের পাবে না কখন শেষ হয়ে যাবে। সিংহ দরবার ভবনের ভেতর বয়ে বেশ অনেকক্ষণ ধরে নির্ঝরের সঙ্গে কথা হলো মিস্টার হান জিহাদ। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? জি, আমি সবই বুঝতে পেরেছি। আমাকে শুধু একটু সময় দিন, সব কটাকে আপনার পায়ের নিচে এনে রাখবো। আপনার উপর আমার বিশ্বাস আছে। নির্ঝর উঠে দাঁড়ায়, মিস্টার জিহাদের সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে আসে। সকাল গড়িয়ে দুপুরের সময় ঘুম ভেঙে বুকের ব্যথা নাই অনুভব হয় ছায়ার। ভালো লাগে। উঠে 1 গ্লাস পানি খেয়ে নেয়। ছায়া উঠে জানালার কাছে চলে আসে। বাইরে সারি সারি গাড়ি দাঁড় করানো। গ্যারেজ থেকে গাড়িগুলো এভাবে রাস্তার বরাবর দাঁড় করানো দেখে কিছুটা অবাক হয় ছায়া। এর মাঝে দরজায় টোকা পড়ে। ছায়া নিজের দিকে তাকায়। পেটিকোটের অপর শর্ট পরে আছে সে। গায়ে একটা টাওয়াল জড়িয়ে দরজাটা হালকা ফাঁক করে, ম্যাডাম সবাই বাইরে যাচ্ছে, আপনাকে নিচে আসতে বলেছে এখনই। কিন্তু এখনই? কিন্তু আমার তো। ছায়া দরজাটা খুলে দেয়। আমি শাড়িটা পরে আসি। ম্যাম নিচে কেউ নেই, সব মেল সার্ভেন্ট চলে গিয়েছে, আর শুধু বড় ম্যাডামই আছে। আপনাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে বলেছে। কিন্তু সরি ম্যাম।
ছায়া ঘরের ভেতর একটা নামাজের হিজাব পায়, সেটা পরে নেয়। এরপর নিচে চলে আসে। আশ্চর্য, কেউ নেই। ছায়া অবাক হয়। হয়তো চলে গিয়েছে সবাই। তখন যেভাবে বলল, হয়তো ভীষণ তাড়ায় ছিল। সরি ম্যাম। মেয়েটা মাথা নামিয়ে নেয়। ঠিক আছে, সমস্যা নেই। আপনার কিছু লাগবে? খাবার বেড়ে দিই? না, বাড়িতে কেউ নেই, তুমি চলে যাও, আমি নিয়ে খেতে পারবো। জি ম্যাম। মেয়েটা চলে যায়। ছায়া আর ওপরে যায়। বাড়িটা পুরোটা ফাঁকা। এই অবস্থায় তাকে আর কে দেখবে? সে হিজাবটা খুলে খেতে বসে। খাবার শেষ করে দেখে বাগানের কাছের দরজাটা খোলা। ছায়া এগিয়ে যায় দরজাটা বন্ধ করার জন্য। দরজা বন্ধ করতে গেলে লক্ষ্য করে চারদিকে কালো হয়ে আসছে। মিষ্টি বাতাস ছেড়েছে। ছায়া দরজার পাশে বসে পড়ে। বেশ আরাম লাগছে তার। হঠাৎ করেই কারোর স্পর্শ কাঁধে অনুভব করে ছায়া। কেঁপে ওঠে সে। শপিং মলের পুরোটা খালি করা হয়েছে শুধুমাত্র মিসেস অনিকা বেগম, রোজি আর রিনিতা বেগমের জন্য। বাড়ির সবাই শপিং মলে এসেছে। তাহলে ছায়াও গিয়েছে। আনিকা বেগম ফোন করে সেরকমটাই সন্দেহ দিয়েছিল নির্ঝরকে। আসলে ছায়াকে তারা আনত, কিন্তু দেরি হয়েছে বলে রেখে এসেছে। ছায়া তাহলে এখন রিনিতা খান, আনিকা বেগম, রোজের সঙ্গে একা আছে একথা চিন্তা করে নির্ঝর শপিং মলে চলে আসে। পুরাই শান্তি বিরাজমান করছে, কোনো হট্টগোল নেই। নির্ঝরকে সবাই গ্রিট করে। ভেতরে এসে খালি মা, চাচি আর রোজকে দেখে অবাক হয় নির্ঝর। আম্মু, আমার বউ কোথায়? তোর বউ ঘুম থেকেই ওঠে না, বিরক্ত হয়ে চলে এসেছি আমরা। ওকে একা রেখে? হ্যাঁ, বাচ্চা নাকি। নির্ঝর আর এক মুহূর্ত দেরি করে না, বেরিয়ে যায়। রোজি আসতে আসতেই চলে গেল নির্ঝর। রোজি দেখে বাইরে যে কোনো সময় বৃষ্টি নামবে, আর একটু হলেই বৃষ্টির কথা বলে থামিয়ে দেওয়া যেত। ছায়া মাথা উঠিয়ে তাকায়। আবিদ ভাই। ছায়া উঠে দাঁড়ায়। কেমন আছো ছায়া? ভালো, তুমি এখানে? আমাদের নার্সারি থেকে 100টা গোলাপ ফুলের চারার অর্ডার ছিল, সেটাই লাগিয়ে দিলাম। তোমাকে এখানে বসতে দেখে এগিয়ে এলাম। তুমি এখানে কেন? ছায়ার চোখের সামনে তার মনের ভেতর ভালো লাগার সব থেকে প্রথম ছেলেটা। বাল্য বয়সে ভালো লাগার প্রথম ছোঁয়া যাকে দেখে লেগেছিল ওদের স্কুলের টপার, তবে ওর থেকে 3 বছরের বড়। ছায়াকে চুপ থাকতে দেখে আবিদ আবার বলে ওঠে,